আমরা লোকাল কোর্ট বলে থাকি বা সেশন মানে আসলে সেটা কিভাবে এখান থেকে সাজাটা কমানো যায়, বা একটি মার্ডার মামলা যখন একজন আসামির সাজা হয়ে যায় সেক্ষেত্রে এই মামলাটি হাইকোর্ট ডিভিশনে আসলে কিভাবে এর প্রসিডিউরটি চলমান থাকে বা সম্পূর্ণ হয়, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সাথে থাকুন। আমরা আজকে আলোচনা করব যে মার্ডার কেস নিয়ে। আসলে মার্ডার কেস বলতে বোঝায় যে এখানে একজন খুন হয়েছে, অর্থাৎ এখানে একজন খুন হলো। তাহলে খুন কি হলো আমরা উদাহরণ সহকারে জানি। একটু যদি আপনারা উদাহরণ সহকারে জানেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন যে এই খুন হয়েছে কে এবং কিভাবে এই কোর্ট এই আসামিকে, ট্রায়াল কোর্ট আসামিকে সাজা দেয়, এবং এই আসামির যখন সাজা হয়ে যায় ট্রায়াল কোর্টে সেই ক্ষেত্রে সে আদেশের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আসি, এবং কখন কিভাবে এবং কি ধরনের বিষয়বস্তু থাকলে একজন আসামির সাজাটা কমতে পারে বা কমবে কিনা, এটি মামলাটার কি বিষয়গুলো দেখলে আমরা আলোচনা মানে কি বিষয়গুলো দেখলে আমরা বুঝতে পারবো, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সাথে থাকুন। সাধারণত একটা জিনিস আমরা খেয়াল করি, সেটা হচ্ছে যে যখন একটি মামলা চলমান থাকে, তো সেক্ষেত্রে মামলাটি যে চলমান থাকে তাহলে যে তার প্রসিডিউরটা ইনভেস্টিগেশন করা, আবার ইনভেস্টিগেশন কমপ্লিট হয়ে গেলে সেই ক্ষেত্রে যে মামলাটি যে আবার এই চার্জশিট প্রেরণ করার পর যে ট্রায়াল কোর্টে চলে আসবে, ট্রায়াল কোর্ট সম্পূর্ণ হয়ে যাওয়ার পর একটি জাজমেন্ট হয়ে যায় বা সাজা হয়ে যায়, তখন সেটি আবার সে আদেশের বিরুদ্ধে আবার হাইকোর্ট ডিভিশনে চলে আসা, এই যে বিষয়গুলা এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সাথে আপনারা থাকুন এবং যতদূর পারা যায় আজকে বিস্তারিত আলোচনা করা যাবে। এখানে দুইজন ব্যক্তি রয়েছে, এ এবং বি। তারা দুজনেই বন্ধু ছিল, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে এই বি খুন হয়েছে, বি খুন হলো। তাহলে বি এর পরিবার, যে বি যেহেতু এখানে মারা গেছে তাহলে বি হচ্ছে ভিকটিম, তাহলে বি এর পরিবার এখানে কিন্তু এই এই তার যে ভিকটিম যে মারা গেল, এই ভিকটিম মারা যে গেল তার জন্য একটা মামলা হবে। তো মামলাটা যদি হয় সেই ক্ষেত্রে মামলাটি আসামির যদি নাম জানা থাকে তাহলে সেই ক্ষেত্রে আসামির নাম উল্লেখ করে এফআইআরটা লজ করা হয়। আবার যদি আসামির নাম জানা না থাকে সেক্ষেত্রে এই অজ্ঞাতনামা দিয়েও কিন্তু এই মামলা করা যায়। তাহলে মামলাটি যদি হওয়ার পরে যদি ট্রায়াল কোর্ট সম্পূর্ণ হয়ে যায়, সেই ট্রায়াল কোর্ট সম্পূর্ণ হওয়ার পর যখন একটা সাজা হয়ে যাবে, এই সাজা হয়ে গেলে তখন কি করণীয় থাকে এবং এই সাজা হয়ে গেলে হাইকোর্ট ডিভিশনে কিভাবে আমরা আসব এবং কিভাবে আমরা এখানে প্রতিকার পেতে পারি, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখন আলোচনা করি যে ধরুন যে এখানে এ এবং বি দুইজন ব্যক্তি, এ এবং বি দুইজন ব্যক্তি, সে খুন হয়ে গেল। কে খুন হলো? বি খুন হলো। তাহলে এই এ কে আসামি করা হলো, এখানে এ কে আসামি করা হলো। তাহলে এ যদি আসামি হয় এই ক্ষেত্রে এ ট্রায়াল কোর্ট একটি সাজা প্রদান করবেন। যদি সাক্ষ্য প্রমাণ পেয়ে যায় সেক্ষেত্রে তার মৃত্যুদণ্ড দিতে পারেন, ডেথ সেন্টেন্স, অথবা যাবজ্জীবন দিতে পারেন, অথবা আদালত যেটুকু মনে করবেন, যেহেতু মৃত্যুদণ্ড এখানে সর্বোচ্চ। তাহলে আমরা কি জানলাম যে একজন ব্যক্তি মারা গেল,
এবং যে ভিকটিম তার সাথে আরেকজন ব্যক্তির সুসম্পর্ক ছিল, এবং এই বিয়ের পরিবার তাকে সন্দেহ করে, এই ব্যক্তিকে একে সন্দেহ করে একটি 302 এর মামলা করলো। এই যে 302 এর মামলাটি করলো, 302 এর মামলাটি করার পর তাহলে পুলিশ কিভাবে ইনভেস্টিগেশন কমপ্লিট করেছে কিনা, ট্রায়াল কোর্ট সঠিকভাবে জুডিশিয়াল মাইন্ডকে অ্যাপ্লাই করেছে কিনা, এই বিষয়গুলো কিন্তু হাইকোর্ট ডিভিশনে আমরা বেশিরভাগ দেখে থাকি। তাহলে এই বিষয়গুলো যেহেতু আমরা আজকে আলোচনা করব, যে ট্রায়াল কোর্ট যেখানে শেষ হয় তখনই কিন্তু হাইকোর্ট ডিভিশনে আসা যায়, এর আগেও আসা যায় বেল ম্যাটার নিয়ে, অথবা যদি মানে ফলসলি ইমপ্লিকেটেড, দ্য একিউজ পিটিশনার নেম যদি ফলসলি ইমপ্লিকেটেড করা হয় ইন দ্য এফআইআর, সেক্ষেত্রেও কোয়াশিং এর একটি সুযোগ রয়েছে। তো আমরা সেই বিষয় নিয়ে আলোচনা না করে আমরা আজকে আলোচনা করব যে মার্ডার মামলার ক্ষেত্রে কি ধরনের বিষয়বস্তুগুলো থাকতে হবে এবং কি ধরনের বিষয়বস্তুগুলো না থাকলে সেক্ষেত্রে প্রসিকিউশন এই প্রতিকার থেকে বঞ্চিত হবে, আবার আসামি এখান থেকে সুবিধা পাবে। তো যারা আমার সাথে যুক্ত রয়েছেন বা আমার এই লেকচারটি দেখছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, এবং যারা এইভাবে আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন, আপনাদের এই যে ভালোবাসা নিয়ে সামনে চলা। আমরা সবসময় বলে থাকি যে আমরা একটি ট্রায়াল কোর্সের কথা বলছি, ক্রিমিনাল ট্রায়াল কোর্স। তাহলে ক্রিমিনাল ট্রায়াল কোর্সের যে বিষয়টি, এই ক্রিমিনাল ট্রায়াল কোর্সের যে বিষয়টি, আমরা এখানে একটি ক্রিমিনাল মামলা, যেহেতু সেন্সিটিভ মামলা হচ্ছে একটি মার্ডার মামলা, সেক্ষেত্রে এই মামলা দিয়ে আমরা শুরু করছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আমরা এখন বলবো, যেহেতু এখানে জাজমেন্ট হয়ে গেল, ট্রায়াল কোর্ট যেহেতু জাজমেন্ট দিয়েছে, ধরুন যে ট্রায়াল কোর্ট একটি জাজমেন্ট দিয়ে দিল যে ingredients of this section, find out the ingredients of this section of the case and it will be proved with evidence against the accused petitioner, তাহলে সেই ক্ষেত্রে তাকে ট্রায়াল কোর্ট কনভিক্ট করে দেবে, কনভিক্টেড হিম। এখানে হিম হতে পারে, হার হতে পারে, এটি আসামি মহিলা হতে পারে, আবার পুরুষও হতে পারে, ঠিক আছে। তাহলে আমরা আলোচনা করতেছি পিনাল কোডের সেকশন 302 আমরা আলোচনা করতেছি। এখন প্রশ্ন হচ্ছে, এই ট্রায়াল কোর্ট সাজাটি সঠিকভাবে দিয়েছে কিনা, এবং ট্রায়াল কোর্ট যে যখন তাকে কনভিকশন দেওয়ার পূর্বে যে ডকুমেন্ট যেগুলো ছিল সেগুলো সঠিকভাবে মানে পর্যবেক্ষণ বা বিশ্লেষণ করেছে কিনা, আবার এই যে আসামি, যেহেতু এখানে আসামি, তার উপস্থিতি থাকা, তার আই উইটনেস থাকা, সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা একটু ভিন্নভাবে একটু আলোচনা করার চেষ্টা করি আজকে। এখানে বি হচ্ছে ভিকটিম, এবং বি কিন্তু মারা গেছে, তাহলে আসামি হলো কে? এ হচ্ছে আসামি, এবং এই আসামির সাজা হলো, এবং এই সাজা যদি যেহেতু ট্রায়াল কোর্ট দিয়েছে, সেক্ষেত্রে হাইকোর্ট ডিভিশনে কিভাবে আসবে? হাইকোর্ট ডিভিশনে কিভাবে আসবে? প্রথমটি হচ্ছে, ট্রায়াল কোর্ট যখন সাজা দেবে, সে আদেশের বিরুদ্ধে হাইকোর্ট, সে জাজমেন্টের বিরুদ্ধে হাইকোর্টে আসতে হবে। হাইকোর্টে আসতে গেলে দুটি বিষয় চলে আসে, একটি হচ্ছে বেইল,
প্রথমে বেল চাইবো, 2 নম্বর হচ্ছে আপিল। একটি হচ্ছে বেল আর একটি হচ্ছে আপিল। তাহলে বেল চাওয়ার ক্ষেত্রে আপনাকে ট্রায়াল সম্পর্কে ভালো জানতে হবে, ট্রায়াল। আবার আপিল চাওয়ার ক্ষেত্রেও আপনাকে এই ট্রায়াল সম্পর্কে ভালো জানতে হবে। বেলটা চাই সে যেন বের হয়ে যায়। এখানে বেশিরভাগই হাইকোর্ট ডিভিশনে বেল চাওয়ার ক্ষেত্রে কাস্টডিটি খুব নির্ভর করে, কাস্টডি কতদিন। এটিও একটা বলা যেতে পারে প্রসিডিউরের মধ্যে পড়ে যায়, যে কাস্টডিটা ডিপেন্ড করে, যে যেহেতু সে মানে একজন ব্যক্তিকে মেরে ফেলেছে, খুন করেছে, সেই ক্ষেত্রে তার কাস্টডি থাকা উচিত। না হলে দ্রুত বের হয়ে গেলে সে কিন্তু এখান থেকে বের হয়ে যাওয়ার পরে আবার পুনরায় যারা সাক্ষী রয়েছে বা তার বিরুদ্ধে যারা বিভিন্ন ডকুমেন্টস সাবমিট করছে, যেটি গুরুত্বপূর্ণ সাক্ষ্য হিসেবে উপস্থাপন করা যাবে আদালতে বা করেছিল, তাদের বিরুদ্ধেও সে কিন্তু ফিজিক্যালি ধরেন যে আক্রমণ করতে পারে। তো সেক্ষেত্রে কাস্টডিটা থাকা খুব গুরুত্বপূর্ণ বিষয় হাইকোর্ট ডিভিশনে যেটি দেখা হয়। এখন প্রশ্ন হচ্ছে, শুধু কি এই কাস্টডির উপরেই হাইকোর্ট ডিভিশনে আমরা শুনানি করব? তাহলে ট্রায়ালটি জানা কেন দরকার, বা ট্রায়ালটা আমাদের জানা দরকার কেন? আসলে এই হাইকোর্ট ডিভিশনে বা অ্যাপিলের ডিভিশনে অথবা আপিলে, আপনি এই হাইকোর্ট ডিভিশনে আমি বেলের ক্ষেত্রেও, আপিলের ক্ষেত্রেও অথবা অ্যাপিলের ডিভিশনে যদি চলে যায়, সেক্ষেত্রে কিন্তু ট্রায়ালটাকে নিয়ে সবসময় রিসার্চ করা হয়। ট্রায়াল ছাড়া নিম্ন আদালতের জাজমেন্টকে রিসার্চ করতে গেলে এই ট্রায়ালকে নিয়ে বিশ্লেষণ করতে হবে। এই ট্রায়াল বিশ্লেষণ ছাড়া কখনোই হাইকোর্ট ডিভিশনে আপনি ভালো হিয়ারিং করতে পারবেন না অন বিহাফ অফ দা ইয়োর ক্লায়েন্ট। তাহলে আমরা আশা করি বুঝাইতে পারছি। এবং আমাদের যে আলোচনার যে বিষয়টি, সেটি হচ্ছে, অনেকে বলে যে আমাকে হাইকোর্ট ডিভিশন, অনেকে খুব কাছের ভাইরাও বলেন, তারাও হাইকোর্ট ডিভিশনে নিয়মিত প্র্যাকটিস করেন, যে আমার এই লেকচারগুলো তারা খুব শোনার চেষ্টা করে এবং শুনে। তো অবশ্যই তারা আমাকে সবসময় বলে যে যাতে আপনি এটার খুব সুন্দর করে গুছাই একটু বলি, অনেকে হয়তো একটু এটাতে হেল্প নিতে পারে, যতটা হেল্প মানে তাদেরকে করা যায়। আর অনেকে যেহেতু আমাকে অ্যাপ্রিসিয়েট করছেন যে এই আমি হেল্প করতে পারতেছি তাদেরকে, তো এটা আমার জন্য অনেক বড় পাওয়া। আমরা আলোচনা এখন করব যে তাহলে ট্রায়ালটা নিয়ে আমরা আলোচনা করি। যেহেতু হাইকোর্ট ডিভিশনে জামিন নিতে গেলেও আপনাকে ট্রায়াল নিয়ে আলোচনা করতে হবে, তো ট্রায়ালটা কি আমরা ট্রায়ালটা একটু শিখি। এই জন্য আমরা ক্রিমিনাল ট্রায়ালের উপর একটা কোর্স চালু করেছি, যে কোর্সের মাধ্যমে আপনার বেসিক লেভেলে চলে আসে। আসলে সব থেকেই কিন্তু কঠিন প্র্যাকটিস হচ্ছে ক্রিমিনাল প্র্যাকটিসটা, হচ্ছে সব থেকে কঠিন, কারণ অনেক টেনশনে থাকতে হয় এবং ক্লায়েন্টকে দ্রুত রেমেডি দিতে হয়, এবং কি এই মামলাটি পড়াশোনা করার পর নতুন কিছু ফাইন্ড আউট করা, এটা আসলে অনেক কঠিন হয়ে যায়। তো এই জন্য আমরা এখন আবার ট্রায়ালে চলে যাব। তার মানে হাইকোর্ট ডিভিশনও যদি আসি, সেক্ষেত্রেও আমাদের ট্রায়াল ম্যাটারটা নিয়ে আলোচনা করতে হবে। এই ট্রায়াল ম্যাটার নিয়ে আলোচনা করব, আর আপনারা আপনাদের মন্তব্য এই কমেন্টস করেও জানাতে পারেন, আমি সেটা দেখছি। এবং যারা যুক্ত হচ্ছেন আমার সাথে, তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো যে আপনারা সাথে আছেন, সাথে থাকছেন। আমরা ট্রায়াল ম্যাটার নিয়ে কথা যদি বলতে যাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের যে বিষয়গুলো জানতে হবে, সেটি হচ্ছে যে ট্রায়ালটা আসলে কি জিনিস। ট্রায়ালটা কি জিনিস, এখানে যে আমরা ট্রায়াল নিয়ে আলোচনা করব, ট্রায়ালটা কি জিনিস। বারবার এই এভিডেন্স অ্যাক্টের সেকশন 27 খুব গুরুত্বপূর্ণ, 27টা চলে আসে, যে 27 আসলে কেন আসবে। 27 আনতে গেলে অবশ্যই এই আপনাকে জব্দ তালিকায় চলে যেতে হবে, কারণ যেটাকে রিকভারি করা হয়েছে। এখন এই রিকভারি করার পর আপনার 27 এভিডেন্স অ্যাক্টের এবং কি সিআরপিসির সেকশন 103, যেটাকে আমরা সিজার লিস্ট বলে থাকি,
এবং এটি সঠিকভাবে করা হয়েছে কিনা এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমাদের আলোচনা করা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় রয়েছে। অর্থাৎ স্টেটমেন্ট made to be police officer and highly into and reversations of the law and controls and circumstance, and it will be proved of the conduct of the case। তার মানে সেকশন এভিডেন্স অ্যাক্টে চলে যেতে হচ্ছে আমাদের। আমরা এই ক্রিমিনাল মামলার ক্ষেত্রে যে বিষয়গুলো দেখেছি যে আপনি শুধু এখানেই থাকতে পারবেন না, আপনাকে এই ট্রায়ালটি জানার জন্য অবশ্যই এভিডেন্স অ্যাক্টে চলে যেতে হবে। এভিডেন্স অ্যাক্টে চলে যেতে হবে আপনাকে সিআরপিসি, চলে যেতে হবে পিনাল কোড। এখন এই তিনটা সাবজেক্ট শুধু কিন্তু পড়লেই আপনার যে হচ্ছে তা কিন্তু না, তার সাথে আরেকটি সাবজেক্ট রয়েছে, সেটি হচ্ছে লিমিটেশন। এই লিমিটেশন সাবজেক্টটি আসলে সিভিলের ক্ষেত্রে প্রযোজ্য, আবার ক্রিমিনালের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে এভিডেন্স অ্যাক্ট, সিআরপিসি, পিনাল কোড এবং লিমিটেশন অ্যাক্ট, এই চারটি সাবজেক্ট আমাদের খুব জানতে হবে। এবং এই চারটি সাবজেক্ট জানার পর যে রিকভারি ঠিক মতো হয়েছে কিনা, যেটাকে আমরা বলে থাকি আলামত উদ্ধার। সিআরপিসি 27 এভিডেন্স অ্যাক্ট। অনেকে মনে করেন যে এই সেকশন 103 বা 27 এভিডেন্স অ্যাক্টের, সিআরপিসির, এগুলো আসলে খুব সহজ একটা বিষয়, কিন্তু এই ট্রায়াল ম্যাটারটা বুঝতে গেলে এই সেকশনগুলো যেমন জানা খুব দরকার শর্টকাটের মধ্যে, তার সাথে হচ্ছে পুরো এভিডেন্স, সিআরপিসি এবং হচ্ছে পিনাল কোড এবং লিমিটেশন অ্যাক্ট, আরো অনেক সাবজেক্ট রয়েছে যেটা হয়তো আমরা এটা ছাড়াও এর বাইরে অনেক কিছু আছে যেটা আমরা পরবর্তীতে সুযোগ থাকলে আমরা যে ট্রায়াল কোর্সে সেটাকে আমরা কানেক্ট করে চেষ্টা করি নোট আকারে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে রিকভারি সঠিকভাবে হয়েছে কিনা, যদি আই উইটনেস থাকে সে আই উইটনেস কি তার রিকভারি দ্বারা প্রুভ হয়েছে কিনা। একজন এসে বলে দিল যে আমি এই ঘটনাটা দেখেছি, সে এই এ বি কে খুন করেছে, এ বি কে খুন করেছে। তো যেহেতু এ বি কে খুন করেছে, সেক্ষেত্রে এই একজন থার্ড পার্টি সি এসে বলল যে সি আমি দেখেছি, সে হচ্ছে আই উইটনেস। আই উইটনেস, তাহলে এই আই উইটনেস যদি বলে দেয় তাহলে সেটি রেলিভেন্ট কিনা। আমরা জানি যে রেলিভেন্ট, কিন্তু আই উইটনেস সবসময় রেলিভেন্ট হয় না। এটা নিয়ে আমরা কিন্তু আমাদের যে কোর্স রয়েছে সেটাতে আমরা হাতে নাতে কলমে এর পার্থক্যটা আমরা বুঝাই। আমরা যতটা শুনে আসছি, শোনা কথা দুনা হয়ে যায়, এবং এই শোনা কথা যে প্রমাণ ছাড়া যখন আমরা ব্যবহার করতে যাব তখন আমরা কিন্তু ঘাটে ঘাটে কিন্তু আমরা অপমানিত হই, অপমানিত মানে লজ্জিত হই। আপনি যেটি 10 জনের কাছ থেকে শুনেছেন সেটা কি মনে করেছেন যে এটাই মনে হয় সত্য, আপনি ঠিক সেই কথাটা আপনি 3 জায়গায় বলেছেন, আপনি সাবাস পেয়েছেন, চারতম জায়গায় বলেছেন, সেখানেও সাবাস পেয়েছেন, পঞ্চমতম জায়গায় সেখানে আপনি কথা বলেছেন, সেখানে এমন বাঘা বাঘা মানে আইন বিশারদ ছিল, তারা কিন্তু আপনাকে আটকে দিয়েছে। ওই যে একদিন আটকে গেলেন, ওই একদিনের জন্য সারা জীবন আপনি আর কথা বলতে চাইবেন না। তো যাতে আপনার কথা বলা শুরু হওয়ার পর যাতে কথা বলা থেমে না যায়, সেই জন্য আমরা এই ক্রিমিনাল ট্রায়াল কোর্সটি চালু করেছি, যার মাধ্যমে আপনার যে ভিতরে বা বেসিক যে ফাউন্ডেশন যে দুর্বল ক্রিমিনালের ক্ষেত্রে, সেটা কিন্তু অবশ্যই আমরা সেটাকে সুন্দর করে মানে আত্মবিশ্বাসের সাথে আমরা সেটাকে গড়ে দিব, এবং যার মাধ্যমে পরবর্তীতে আপনি ভালো করে প্র্যাকটিস করে সুনাম অর্জন করতে পারবেন। তো আজকে আমরা বেশিক্ষণ থাকবো না, যেহেতু আজকে একাদশী, আমিও নিরামিষ, এই একাদশী আছে, একাদশী আজকে, তো বেশিক্ষণ সময় আমি আর আজকে দিতে পারবো না।
তো আপনারা যে সময় দিয়েছেন এই জন্য আপনাদের ধন্যবাদ। আর পরবর্তীতে অবশ্যই আপনাদের সাথে আমি আবার আরেকটি সেশনে আসার চেষ্টা করব, লাইভ সেশনে। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা আমরা করলাম যে ক্রিমিনাল ট্রায়াল কোর্সে আমরা কি কি, তো এই যে আই উইটনেস কে হবে, আই উইটনেস থাকলে কি রেলেভেন্ট হবে কিনা, আবার এই যে এই মার্ডার কেসে একজন আসামি তার যদি এলিগেশনটা আসে, তাহলে এই ট্রায়াল কোর্সটি, ক্রিমিনাল ট্রায়াল যে কোর্সটি আমরা চালু করেছি, এটি অনেকে আমাদের অ্যাপ্রিসিয়েট করছেন এবং দ্রুত আমরা এটিকে আরো সুন্দর করে প্ল্যাটফর্মে নিয়ে আসব। তো যেহেতু অফলাইন এবং অনলাইন দুটিতেই চলমান, অফলাইন এবং অনলাইন এই দুটো কোর্সে চলমান আছে। আপনার যে কোনো কোর্সে ভর্তি হওয়ার জন্য অবশ্যই এই যে নাম্বারটি রয়েছে 01737169148, এই নাম্বারে আপনারা কল করে কনফার্ম করতে পারেন। আমাদের ফি হচ্ছে 7000। মোট 15টি ক্লাস নেব আমরা, মানে নিট ক্লাস হচ্ছে 12টি, এক্সট্রা আমরা 1 থেকে 2টি বা 3টি যা লাগে, তো সর্বমোট 15টির মতো ক্লাস আমরা নিব। এবং আপনার বেসিক যে ফাউন্ডেশন, যেটা এফআইআর থেকে শুরু করে, আমরা কালকে লেকচারে সবকিছু বলে দিয়েছি কি কি আমরা পড়াবো। এফআইআর, এজাহার, সিআর, জিআর, 145, 144 মামলা, ভূমি অপরাধ আইন নিয়ে, স্পেশাল আইনগুলো নিয়ে আমরা আলোচনা করবো, ড্রাফটিং নিয়ে আলোচনা করবো। এখানে সব থেকে যে বিষয়টা হচ্ছে ট্রায়াল কোর্সে যে জিনিসটা আপনি শিখবেন, আপনি ড্রাফটিং শিখবেন। আমরা এখনো অ্যাডভোকেট হওয়ার পর, যারা অ্যাডভোকেট হয়নি তারা তো আলাদা বিষয়, তারা শিক্ষানবিশ। যারা অ্যাডভোকেট হয়েছেন তাদের মানে আমাদের এই 80% বা 70% লয়ার আমরা এখনো ড্রাফটিং করতে চাই না। কেন চাই না? আমরা ওই যে বিভিন্নভাবে আমরা ড্রাফটিংটা করে ফেলি, এর ফলে কিন্তু আমাদের ড্রাফটিং এ অনেক ভুল হয় এবং ক্লায়েন্ট কিন্তু পরে আমাদের উপর সন্দেহ সৃষ্টি করে যে আসলে আমি এই মামলাটা ভালো করে বুঝি কিনা। তো এই জন্য ড্রাফটিংটাকে আমরা এই যে এই ক্রিমিনাল ট্রায়াল কোর্সে যে আমরা এটা নিচ্ছি, শুধু এখানে কিন্তু এই ট্রায়ালটার সাথেও কিন্তু ক্রিমিনাল ট্রায়াল কোর্সের দুটি জিনিস আমরা শিখি সাধারণত। আমি এটা মুছে আর একটু লিখি। প্রথম এই ক্রিমিনাল ট্রায়াল কোর্সে দুটি জিনিস শিখাই। একটি হচ্ছে ড্রাফট, যার ড্রাফটিং ভালো তার সাবমিশন ভালো হবে। অবশ্য ড্রাফটিং ভালো হলে যে সাবমিশন ভালো হয় তা না, তবে অনেকে ড্রাফটিংটা খুব সহজ করে কিন্তু ড্রাফটিং এর যে বাকি অংশটা সেটা সাবমিশনে নিয়ে আসে। অনেকে আবার ড্রাফটিং এর মধ্যে সবকিছু রেফারেন্স লিখে দেয়, সেটা আবার সাবমিশন করে। তো দুইভাবে করতে পারেন। তো ড্রাফটিংটা হচ্ছে মেইন, আর একটি হচ্ছে ট্রায়ালটা। তো আপনাকে ড্রাফটিং শিখতে হবে। আপনি যদি বেল ম্যাটার শুনানি করতে চান সেখানে ড্রাফটিং, মামলা করতে চান সেখানেও ড্রাফটিং, তাহলে ড্রাফটিং, মামলা করার ক্ষেত্রেও ড্রাফটিং চাই, যে কোনো শুনানির ক্ষেত্রেও ড্রাফটিং চাই। ডিসচার্জ বলেন, বেল ম্যাটার বলেন, অ্যাকুইটাল বলেন, বা যে কোনো পিটিশন জমা দিবেন, যে কোনো দলিল জমা দিতে চান, সেই ক্ষেত্রেও কিন্তু আপনার ড্রাফটিং সম্পর্কে আপনার পারমিশন নেওয়া, অর্থাৎ সাক্ষীকে রিকল করার ক্ষেত্রেও, আবার সেকশন 342 ক্ষেত্রেও। মানে আমাদের ড্রাফটিংটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, যে ড্রাফটিংটা আমরা হাতে কলমে শেখাই। অনেকে মনে করে যে আমি ড্রাফটিং পারি না, আমি আইনজীবী হয়েছি বা ড্রাফটিং পারছি না, বা আমি এখনো শিক্ষানবিশ বাট আমি ড্রাফটিং এর জন্য আমি অনেক কিছু করতে পারছি না। কিন্তু ড্রাফটিং যারা শিক্ষানবিশ যারা আছেন, এখনো সনদ হয় নাই, পরীক্ষা দিবেন, পরীক্ষা দিতে এবং অ্যাডভোকেটশিপ পাইতে একটু সময় লাগে, তারা যদি ড্রাফটিংটা পান তাহলে কিন্তু চেম্বারে আপনার মূল্যায়নটা বেড়ে যাবে। এবং সিনিয়র কিন্তু এই ড্রাফটিং আপনাকে দিয়ে তখন করাবে, যেহেতু সিনিয়র ব্যস্ত থাকে। তো সেক্ষেত্রে এই ড্রাফটিংটাও কিন্তু আমরা ভালো করে এখানে শেখাই, যাতে যেটাকে আমরা মুসাবিদা বলে থাকি। যেমন এই বার কাউন্সিল পরীক্ষা আসলে আমাকে অনেক স্টুডেন্ট বারবার বলে যে আমাকে ড্রাফটিংটা ভালো করে শেখান, আমি ড্রাফটিং বুঝি না। ড্রাফটিং এর মধ্যে আবার অনেক সময় রেফারেন্স দেওয়া লাগে, কেস রেফারেন্স যেটা আমরা দিয়ে থাকি, কেস রেফারেন্স। হ্যাঁ, তো এই রেফারেন্স যে দিবেন, এই রেফারেন্সের জন্য যে যত ধরনের যে রিলেটেড বা রেলিভেন্ট জাজমেন্ট, সেগুলো আমরা সেখানে সংযুক্ত করে পড়াই। তো তার মানে আপনি ড্রাফটিং শিখছেন আমাদের কোর্সে। ড্রাফটিং শিখলে আপনার মনে হয় দক্ষতা বেড়ে গেল আপনার হাতে কলমে। আর এটিকে আমরা ট্রায়ালে নিয়ে গেলাম যে জেরাটা কিভাবে করবেন, চার্জ ফ্রেমের সময় আপনি কিভাবে নিজেকে ডিসচার্জের জন্য আপনি এখানে সাবমিশন রাখবেন। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করেছি।
তো আজকে আর বেশি সময় দিলাম না, যেহেতু আজকে আমি একাদশী আছি। আজকে একাদশী যারা আছেন তারা হয়তো আজকে আরেকটা ভালো দিন তারা পালন করলো, পূর্ণতা বা একটা পাপ মোচনের একটা দিন আমরা সুযোগ পাইলাম। কারণ আমরা কি কখন আছি না আছি এটা আমরা কেউ জানি না। এর মাঝে আমাদের অবশ্যই ধর্মীয় অনুশাসনে থাকা দরকার। তো আমরা আজকে মার্ডার কেস নিয়ে আলোচনা করলাম সরল একাডেমি থেকে, এবং এর কোর্স ফি হচ্ছে 7,000 টাকা। এবং আলোচনা করলাম আই উইটনেস নিয়ে, প্রুফ নিয়ে, এবং কি সেকশন 27 যেটা এই এভিডেন্স অ্যাক্টের সেকশন 27 এবং 103 এবং সিআরপিসির পিনাল কোডের 302। নেক্সট লেকচারে আমরা পড়বো যে 300 এবং ভার্সেস হচ্ছে এই 302, এটির মধ্যে পার্থক্য রয়েছে কিনা, কেন আমরা এখানে বলা আছে আবার মামলা করি আমরা সেকশন 302 কেন করি, কেন করা প্রয়োজন বা করি না আমরা, তাহলে সেকশন 300 কে আমরা বেশি করে ব্যবহার না করে আমরা 302 কে অলওয়েজ ব্যবহার করি কেন, এই বিষয়গুলো আমরা পরবর্তী সেশনে আলোচনা করব। আর যারা ভর্তি হতে চান ট্রায়াল কোর্সে, আমাদের এই ক্রিমিনাল ট্রায়াল কোর্সে তারা অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারেন 01737169148। আশা করি আপনি যে এই আপনার যে কনফিডেন্স লেভেলটা যে আপনার খুব কমে গেছে সেটাকে আমরা অবশ্যই এটাকে বাড়িয়ে দেব, এবং আপনি সম্মানের সহিত প্র্যাকটিস করে আপনি আপনার যে লক্ষ্য সেটাতে পৌঁছে যেতে পারবেন। তো আমরা চাই যে অনেক স্টুডেন্ট যারা একটু ইয়াং বয়সে আসে কোর্টে, অ্যাডভোকেট হয় বা অ্যাডভোকেট হয় নাই, তো এখানে যারা ল স্টুডেন্ট রয়েছেন তারাও হতে পারেন ল স্টুডেন্ট, যারা ছাত্র রয়েছেন, ছাত্র বা ছাত্রী ল স্টুডেন্ট, আবার যারা শিক্ষানবিশ এখনো কোর্টে প্র্যাকটিস করছেন, আবার যারা অ্যাডভোকেট হয়েছেন তারা সকলেই এখানে ভর্তি হতে পারেন। আরেকটি বিষয় হচ্ছে এখানে এই কোর্সটি যারা আমরা ট্রায়াল কোর্সটি বলে থাকি, এটা আমরা স্পেশাল একটা ব্যাচের জন্য চালু করছি। যারা পুলিশ রয়েছেন, যারা বিভিন্ন সংস্থার মধ্যে রয়েছেন, যে পিবিআই হতে পারে, সিআইডি বা থানায় দায়িত্বে রয়েছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই কোর্সটি খুব গুরুত্বপূর্ণ। তো যারা পুলিশ ভাই রয়েছেন, পুলিশ ভাইরাও অনলাইনে কোর্সটি করতে পারেন। তাহলে কোর্সটি করলে আপনাদের সুবিধা হবে যে মামলাটা যখন ফাইলিং করবেন সেক্ষেত্রে এই মামলাটি কোন ধারায় দেওয়া যাবে কিনা, বা কি ধরনের এভিডেন্স আপনি পেয়েছেন সেই বিষয়গুলো কিন্তু, কারণ এখানে আমরা কিন্তু এই পুলিশ ভাইদের যে বিষয়গুলো চলে আসে যে ক্রিমিনাল ট্রায়ালের যদি নলেজটা থাকে, তার সাথে যে ক্রিমিনোলজির উপর যে কিছু তথ্য থাকে সেগুলো আমরা এখানে কিন্তু ইনক্লুড করে দিয়ে পড়াই। তো সেক্ষেত্রে এই কোর্সটি শুধু ল স্টুডেন্ট না, শিক্ষানবিশ যারা অ্যাডভোকেট হয়েছেন, যারা জজ কোর্ট বা হাইকোর্ট ডিভিশনে যদি ক্রিমিনাল ভালো প্র্যাকটিস করতে চান, বা মনে যদি হয় যে বেসিকটা খুব দুর্বল, সেক্ষেত্রে এই কোর্সটি আপনার করলেও সহায়ক হবে। অনলি 7,000 টাকা। আর যারা পুলিশ রয়েছেন, পুলিশ ভাই ও বোনেরা, তারাও কিন্তু অনলাইনে কোর্সটি করতে পারেন। কারণ অনেক সময় আমাকে বিভিন্ন পুলিশ ভাইয়েরা কল দেয় যে আসলে এই মামলাটা এই ধারাটি দিলে ঠিক হবে কিনা, তো অনেকে অনেকভাবে চায়। তো ঠিক আছে, এই জন্য কনফিউশনে না থেকে বারবার একে ওকে কল না দিয়ে ছোট হওয়ার দরকার নেই। আপনি এই কোর্সটি যদি করেন, এই ক্রিমিনাল ট্রায়াল কোর্সটি, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি এখান থেকে অনেক বেনিফিট পাবেন। তো এই ছিল আজকের আলোচনার বিষয়। আপনাদের সকলের প্রতি ভালোবাসা রেখে, এবং যারা আমার এই লাইভে দেখছেন বা শুনছেন, এবং যারা আমাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করছেন, এবং এই সকলের প্রতি ভালোবাসা রেখে এখানে শেষ করছি। আমি অ্যাডভোকেট সরল কুমার রায়, সুপ্রিম কোর্ট বাংলাদেশ, ফাউন্ডার এন্ড ডিরেক্টর সরল ল একাডেমি। তা আজ এ পর্যন্ত ভালো থাকবেন। এবং এটি আমার ওই ফেসবুক আইডি যে রয়েছে এডিবি সরল কুমার রায়, সেখানেও রয়েছে। আবার আরেকটি ফেসবুক আইডি রয়েছে, সেটি হচ্ছে সরল কুমার রায়, ইংলিশে লেখা আছে, সেটাতেও দেওয়া যায় দিয়ে আমরা এটি। এবং দুইটা আমার ইউটিউব চ্যানেল রয়েছে, একটা হচ্ছে সরল একাডেমি, আরেকটি হচ্ছে সরল নিউজ। এই দুটি ইউটিউব চ্যানেলও আপনারা পাবেন। তো যে কোনো জায়গা থেকে আপনারা এই ফেসবুক থেকেও পাবেন, এবং ইউটিউব চ্যানেল সরল নিউজ এবং সরল একাডেমি, এই দুটি চ্যানেল রয়েছে আমার ইউটিউব চ্যানেল, সেখানে গেলে কিন্তু আপনারা অনেক লেকচার পাবেন। তো এটি ফ্রি, যেহেতু আপনারা এখান থেকে আপনারা অনেক ইনফরমেশন নিতে পারেন। তো আপনাদের সকলের প্রতি ভালোবাসা রেখে, এবং যারা আগ্রহ সহকারে এটি জানার জন্য আমাকে বারবার দেখছেন বা শুনছেন, আপনাদের প্রতি ভালোবাসা রেখে এখানে শেষ করছি। আমি অ্যাডভোকেট সরল কুমার রায়। শুভরাত্রি, নমস্কার।